ভূতের দাদার মতো কোথায় হারিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, আধার সামনে হাঁটতে হাঁটতে ধীর কণ্ঠে বলল। এখন কি তোমাকে সবকিছুর কৈফিয়ত দিতে হবে? আলবাত দিতে হবে। বলুন, কই গিয়েছিলেন? গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম। আমাকেও নিয়ে যেতেন, আমিও একটু আপনার পেয়ারের গার্লফ্রেন্ডকে দেখতাম। আধারের পাজোড়া স্লথ হয়ে যায়। সে চট করে পেছনে ফিরে দাঁতে দাঁত চেপে বলল। এখন কি তোমাকে আমার পার্সোনাল কাজের মধ্যেও নাক গলাতে হবে? আলো কপাল কুঁচকে জিজ্ঞেস করল। পার্সোনাল কাজ মানে? মূত্র ত্যাগ করতে গিয়েছিলাম, এখন ভাবছি আবারও যাব। তা তুমি যাবে? চাইলে আসতে পারো, বিকজ আই ডোন্ট মাইন্ড। আলো কি বলবে ভাষা খুঁজে পেল না। সে তো লজ্জায় এটিও তো তাকাতে তাকাতে চট করে পাশ কাটিয়ে কেটে পড়ল। আজকাল এই অসভ্যের মুখে কিছুই আটকাচ্ছে না। যেটা মুখে আসছে ওঠায় নির্লজ্জার মতো বলে দিচ্ছে। আচমকা একজন মেয়ে পড়ে গিয়ে আঘাত পাওয়ার ফলে তাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে গেল। পা থেকে ব্লিডিং হচ্ছে। আধার সবার উদ্দেশ্যে বলে তারা এখনই জঙ্গল ছেড়ে বেরিয়ে যাবে, তাই কেউ দূরে যেন না যায়। ইনজুরি মেয়েটাকে নিয়ে যাওয়ার সময় আবারও সবাইকে সাবধান করলো, কারণ রাত প্রায় হয়ে এসেছে। এখন এখানে থাকাটা সেফ নয়। ওয়াও, কত সুন্দর অর্কিড। শালক একটা বিরল অর্কিড দেখে ফোন নিয়ে ছুটে জঙ্গলের ভেতরে গেল। তার সাথে আলোও ছিল। মেয়েটা বারবার যেতে মানা করলো, কারণ সবাই এগিয়ে গেছে সামনে। আলো বিরক্তিতে মুখ দিয়ে চবর্গীয় শব্দ বের করলো। সামনে এগোতে চেয়েও পারল না। এই মেয়েটাকে একা ফেলে কখনো যেতে পারবে নাকি? পারবে না। আলো এগিয়ে এসে বান্ধবীর উদ্দেশ্যে বলল। চল এখন, নয়তো স্যার বকা দেবে। শালক মাথা নাড়িয়ে বলল। চলো চল। তারা সামনে ফিরতেই চমকে উঠল, কারণ সামনে বিশাল দেহির বুনো শূকর রয়েছে। তাদের দিকে কেমন অদ্ভুত চোখে তাকিয়ে আছে। আলো শালক ভয়ে শুকনো ঢোক গিলে একে অপরের মুখ চাচাই করলো। তারা চিৎকার দেওয়ার আগেই বনের সব নিস্তব্ধতা চিরে বুনো শূকরটা চিৎকার করে উঠল। তারপর ছুটে আসতেই দুজনে দৌড় মারল। শালক গ্রামের মেয়ে হওয়ায় সে খুব অনায়াসে গাছে উঠতে পারে, আর আজ এটারই ফায়দা হলো। সে সবকিছু ভুলে টুলে ছুটে এসে একটা ছোটখাটো গাছের ওপর উঠে গেল। অন্যদিকে আলো প্রাণপণে দৌড়াচ্ছে, বারবার চিৎকার করে আধাস্তারকে ডাকছে। সে কিছুতেই বুনো শুকরের গোতা খেতে চায় না। ছুটতে ছুটতে একসময় পাথরের সাথে তার পা বেঁধে গেল। মেয়েটা কিছু বুঝে ওঠার আগেই সে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ঢাল দিয়ে গড়িয়ে নিচে পড়ে যায়। তবে সরাসরি নিচে থাকা লেকের পানিতে পড়ে না, বরং লেকের সাথে মিশে থাকা একটি পাথরি টেলায় পড়ে যায় এবং তার গোড়ালি মস্কে যায়। শরীরের ও পায়ের অজস্র যন্ত্রণায় আলো গঙিয়ে উঠল। পরনের পোশাক ছিঁড়ে গিয়ে নাচেল অবস্থা মেয়েটার। ধারালো পাথর লেগে যেখানে সেখানে চামড়া ছিঁড়ে গিয়েছে। কপাল কেটে রক্ত গড়িয়ে পড়ছে। আলো আধো আধো চোখে তাকিয়ে নীরবে কেঁদে উঠল। শরীরটা থেতলে গিয়ে ব্যথায় শেষ হয়ে যাচ্ছে তার। সামান্য ওঠারও শক্তি নেই। মনে হচ্ছে কেউ সব শক্তি শুষে নিয়ে নিচ্ছে। চোখের সামনে শুধুই অন্ধকার আর অন্ধকার দেখছে। সে একটু নড়াচড়া করতে গিয়ে অনুভব করলো তার পেটের ওপর দিয়ে কিছু একটা বেয়ে চলে গেল। আচমকা বরফের মতো ঠান্ডা স্পর্শে তার সর্বাঙ্গ কেঁপে উঠল। কয়েক মিনিটের মতো নিঃশ্বাস আটকে মরার মতো পড়ে রইল। তারপর আবারও কিছু একটা অনুভব করে মুহূর্তে পুরো জঙ্গল কাঁপিয়ে চিৎকার করে উঠল। আধার স্যার! সবাইকে নিয়ে জঙ্গল থেকে বের হয়ে এলো। তারপর হঠাৎই কিছু একটা খেয়াল করে আধার থেমে যায়। চট করে ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজল, কিন্তু সেই চিরচেনা রমণীর সুন্দর মাসুম চেহারাটা নজরে এলো না। আধার আবারও ভালো করে সবার মাঝে মেয়েটাকে খোঁজার চেষ্টা করলো, কিন্তু না, এদের মধ্যে কোথাও নেই মেয়েটি। তাহলে হুট করে মেয়েটা কোথায় গেল? এর মধ্যে শালুক দৌড়াতে দৌড়াতে ছুটে আসে। কুজো হয়ে দুই হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল। শুকন বনো শুকন আলোকে তাড়া করেছে, আর মেয়েটা ভয়ে জঙ্গলের গভীরে ঢুকে গেছে। আমি অনেক ডেকেছি, কিন্তু কোনো সাড়া শব্দ পাইনি। জীবজন্তুর ভয়ঙ্কর ডাকে আমি ভয়ে চলে এসেছি। শালুকের কথা শুনে সবাই ঘাবড়ে গেল। তামান্না ছুটে এসে চিল্লিয়ে বলল। তুমি মেয়েটাকে একা রেখে চলে এলে কিভাবে? তো আমি কি করতাম? ওকে খুঁজতে গিয়ে যদি আমার কোনো বিপদ হতো তখন? তামান্না কি বলবে বুঝতে পারল না। এদিকে মেয়েটার ফোন সহ ব্যাগটাও তার কাছে। আসার পথে তার ঘাড়ে চাপিয়ে দিয়েছিল, অথচ এখন মেয়েটাই গায়েব। সব ঠিক আছে না? মানে এখানে দাঁড়িয়ে কেন সবাই? তূর্ণের কথা শুনে আদরের হুঁশ ফিরল। পাশে তাকে উদ্বিগ্ন কণ্ঠে বলল। তুই সবাইকে নিয়ে রিসোর্টে ফিরে যা। আলো জঙ্গলে আটকে পড়েছে, আমি ওকে খুঁজে নিয়ে ফিরবনি। তূর্ণ চমকে উঠল। আধারকে যেতে দেখে পেছন থেকে কাঁধ ধরে বাধা দিয়ে বলল। এইভাবে জঙ্গলের ভেতরে একা যাওয়া তো ঠিক হবে না। আধার দাঁতে দাঁত চেপে পেছনে ফিরল। তারপর থেমে থেমে হিসিয়ে বলল। ওই মেয়ে আমার বউ। ওকে খুঁজতে শুধু একটা জঙ্গল কেন, এমন হাজারটা জঙ্গলে যেতে পারি। একথা বলে আর দাঁড়ায় না আধার।
টস নিয়ে এক প্রকার ছুটে জঙ্গলের ভেতর প্রবেশ করলো আর মনে মনে চাইল মেয়েটা যেন ঠিক থাকে। রাত ঘনিয়ে এসেছে, পুরো জঙ্গল দ্বিগুণ নিস্তব্ধতায় ছেয়ে গেছে। আধার এক হাতে মোটা লাঠি এবং অন্য হাতে টর্চ নিয়ে এদিক ওদিক ছুটছে আর আলোকে ডাকছে। মেয়েটার জন্য চিন্তায় চিন্তায় তার মাথাটা ফেটে যাচ্ছে। এই জন্যই সে জঙ্গল নিয়ে আসতে চায়নি মেয়েটাকে। সারাক্ষণ যেটার ভয় পেয়েছে এখন ওটাই হলো। এখন না জানি মেয়েটা কেমন অবস্থায় আছে। আধার জঙ্গলের আরো গভীরে ঢুকে অধৈর্যের মতো চিৎকার করে উঠল। আলো! নিস্তব্ধ জঙ্গলের ভেতর তার চিৎকার ভয়ঙ্কর ঠেকলো বটে। আশেপাশের গাছপালা থেকে পাখিরা ভয়ে ডানা ঝাপটিয়ে উড়ে গেল। একটা গাছের মগডালে সাপ দেখেও ভয় পেল না আধার, বরং আরো ভেতরে প্রবেশ করলো এবং আবারও মেয়েটার নাম ধরে চিৎকার করে ডেকে ওঠে। অন্যদিকে স্যারের কণ্ঠস্বরে আলোর শরীরটা কেঁপে উঠল, তবে চোখ মেলে তাকানোর সাহস করলো না, কারণ সে অনুভব করতে পারছে কিছু একটা তার গা ঘেঁষে বসে আছে। তাই তো মরার মতো পড়ে আছে, মাঝে মাঝে নিঃশ্বাস তো আটকে রাখছে। এখানে পড়ার সময় খেয়াল করেছিল পাশে একটা লেক আছে, ওখান থেকে না আবার কুমির টুমির উঠে এসেছে। সে কিছুতেই কুমিরের পেটে যেতে চায় না। আধার একসময় একটা পাহাড়ের ওপর আসে, মেয়েটার নাম ধরে ডাকতে চেয়েও কিছু একটা দেখে গলায় কথা আটকে গেল। টর্চের সাদা আলো নিচে লেকের পাশে তাক করলো। মুহূর্তে একটা হার্টবিট মিস হয়ে যায়। আধার চোখ মুখের ঘাম মুছে জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলিয়ে আশেপাশে তাকিয়ে নিচে নামার পথ খুঁজলো। একটু পর একটা সরু কাঁচা পথ দেখে তড়িঘড়ি করে নেমে পড়ল। একটা টিলার উপর অবহেলায় পড়ে থাকা ছন্নছাড়া দেহখানা দেখে না চাইতেও তার বুকের ভেতরটা কেমন করে উঠল। এইটুকু পথ, অথচ মনে হচ্ছে বিশাল লম্বা। আচ্ছা, মেয়েটা ওইভাবে পড়ে আছে কেন? খুব বেশি কি ব্যথা পেয়েছে, নাকি তার উপর রাগ করেছে তাকে জঙ্গলের মাঝে ভুলে রেখে যাওয়ার জন্য? কোনো জবাব পেল না আধার, আর না জবাবের আশায় থেমে থাকলো। সে শুকনো ঢোক গিলে বড় বড় পা ফেলে এগিয়ে আসতেই মেয়েটার পাশে বসে থাকা বাদরটা লাফিয়ে চলে গেল। চোখে মুখে তীব্র আলো পড়তে মেয়েটার ক্ষতবিক্ষত শরীরটা নড়ে উঠল। এতক্ষণ দাঁতে দাঁত চেপে সমস্ত ব্যথা সহ্য করলে এখন আর পারল না। মুহূর্তে ঠোঁট ভেঙে ফুফিয়ে কেঁদে উঠে আধো আধো চোখের সামনে তাকাতেই কান্না গলার মধ্যে আটকে গেল। আধারে কেন জানি পাজোড়া ভীষণ দুর্বল লাগলো। সে মুহূর্তে মেয়েটার পাশে হাঁটু ভেঙে বসে পড়ল। অসহায় চোখে ক্ষতবিক্ষত মাটিতে ভরা শরীরটার দিকে তাকায়। আলো জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে কয়েকবার চোখের পলক ঝাপটিয়ে বোঝার চেষ্টা করলো সে আদৌ সঠিক দেখছে কিনা। শরীরে ব্যথা হজম করে ছিলে যাওয়া কাপা কাপা বাম হাম্পটা উঁচু করে বিড়বিড় করলো। আপনি আমার ভ্রম নাকি বাস্তব? আধার ঠোঁট কামড়ে মেয়েটার হাত নিচের গালের মাঝে চেপে ধরে ধীরে ধীরে কণ্ঠে পড়ল। বাস্তব আমি। আলো চোখের কর্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। সে ওঠার চেষ্টা করতে আধার চট করে নিজের বুকের মাঝে আগলে নিল। আলো দুহাতে স্বামীর গলা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আমি ভেবেছিলাম আপনি আমাকে এই জঙ্গলে রেখে চলে যাবেন। আধার চোখ বুজে নিয়ে মেয়েটার পিঠের মাঝে হাত রাখতেই চমকে উঠল। তড়াক করে হাত সামনে নিয়ে এসে দেখলো রক্ত। হয়তো মেয়েটার পিঠ কেটে গিয়েছে। আলো ভাঙা ভাঙা গলায় বিড়বিড় করলো। আমার পা ভেঙে গেছে বুঝি? আধার চমকালো। তড়িঘড়ি করে মেয়েটাকে নিচে শুয়ে দিয়ে সে পায়ের কাছে গিয়ে বসলো। আলো ইশারায় বাম পা দেখিয়ে দিল। আধার পা থেকে স্নিকার্স খুলতেই উন্মুক্ত হলো একখানা সাদা পা, যার গোড়ালি লাল হয়ে ফুলে উঠেছে। আধার ভালো করে পা পর্যবেক্ষণ করে নিয়ে বলল, এখন তোমাকে আরো কষ্ট দেব, তার জন্য সরি। আলো বুঝতে না পেরে তাকিয়ে থাকলো। ঠিক তখনই আধার দুহাতে পা শক্ত করে চেপে ধরে মোচড় দিতেই আলো গলা ফাটিয়ে চিৎকার দিয়ে উঠল এবং মুহূর্তেই জ্ঞান হারিয়ে ফেলল। আধার শব্দ করে দীর্ঘশ্বাস ছেড়ে মেয়েটার কাছে এগিয়ে এসে পকেট থেকে রুমাল বের করে কপালের ক্ষতস্থানে বেঁধে দিল। তারপর শরীর থেকে কোট খুলে মেয়েটাকে পরিয়ে দিয়ে সাবধানে নাজুর শরীরটাকে কাঁধে তুলে নিল এবং অন্য হাতে টর্চ ধরে সামনে এগোতে শুরু করলো। জঙ্গলের বেশ গভীরে প্রবেশ করার ফলে আধার পথ হারিয়ে ফেলেছে। বেশ কিছুক্ষণ হাঁটার পর বনের উত্তর পূর্ব দিকের পাহাড়ের উঁচুতে পুঞ্জির সন্ধান পেল, যেটা দেখে মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সামনে এগিয়ে গেল এবং একটি খাসিয়াদের তৈরি মাচা ঘরের নিচে এসে থামল। রাত বেশ হওয়ায় আশেপাশে কাউকে দেখা গেল না। আধার কাঠের তৈরি সিঁড়ি বেয়ে উপরে থাকা ঘরটার দিকে যায়। তারপর দরজায় কয়েকবার শব্দ করতে একজন খাসিয়া বৃদ্ধা দরজা খুলে দিলেন। ফি কি এই ফি ওয়ান লে হাংলে। বৃদ্ধার বলা অদ্ভুত ভাষা শুনে আধার কিছুই বুঝলো না। লোকটা হয়তো বুঝতে পারলো এরা তাদের ভাষা জানে না, তাই তিনি ভাঙা ভাঙা বাংলা ভাষায় বলার চেষ্টা করলো। কই থেকে আইলা তোমরা? এই গহীন বনে কি চাও? আধার শব্দ করে নিঃশ্বাস ছেড়ে সবটা বলল। তারা কিভাবে এখানে আটকে গেছে সেটাও বলে। বৃদ্ধা কপাল কুঁচকে যুবকের কাছে ঝুলতে থাকা অচেতন মেয়েটাকে দেখে জিজ্ঞেস করলো, ওইটা কে? আধার ঘাড় কাত করে মেয়েটার দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আমার বউ। বৃদ্ধা কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বললেন,
কেমনে বিশ্বাস করি যে তোমার ঘরের বউ? তুমি তো তাকে জঙ্গল থেকে ধৈরাও আনতে পারো। লোকটার কথা শুনে আধার খ্যাক করে বলল। হোয়াট ননসেন্স! আমাকে দেখে আপনার মেয়ে ধরা মনে হচ্ছে? বৃদ্ধা তীক্ষ্ণ চোখে মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে নিয়ে বলল। শহরের ভদ্রপোলা মনে হয় তোমারে, কিন্তু আমি জানি তোমাদের মতো এই সুন্দর চেহারার পোলারাই মায়াদের মিষ্টি কথায় ভুলায়া তারপর জঙ্গলে নিয়ে গুম করে। আমি কি এমনি এমনিই বুড়া হয়েছি? আধারের মেজাজ খারাপ হলো। এই লোকটা তাকে সোজা কিডন্যাপার বানিয়ে দিয়েছে। সে নিজের বউকে গুম করে কি করবে? আশ্চর্য। বৃদ্ধা ঘরের ভেতর থেকে এক আজলা পানি নিয়ে এসে বললেন। মেয়েটার নামাও এবং চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফিরিয়ে আনো। আধার তপ্ত শ্বাস ফেলে আলোকে আস্তে করে নিচে নামিয়ে বাঁশের চটা দিয়ে তৈরি দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখলো। বৃদ্ধার হাত থেকে পানি নিয়ে অচেতন মেয়েটার চোখে মুখে ঝাপটা দিতেই নড়ে চড়ে উঠল। আলোর শরীরে ব্যথায় গঙিয়ে উঠে বলল। কষ্ট হচ্ছে স্যার। আধার আলোর গালে হাত রেখে কিছু বলতে যাবে, তখনই বৃদ্ধা রাগান্বিত কণ্ঠে বললেন। তুমি না একটু আগে কইলা এই মেয়ে তোমার বউ, তাহলে এখন তোমার ছাড় ডাকে কেন? তার মানে আমি ঠিকই ধরছি, তুমি এই মেয়েকে তুলে নিয়ে আইছো। তোমারে তো আমি বাইধা রাখুম। লোকটার এমন কথা শুনে আলো চমকে উঠল। তড়িঘড়ি করে স্যারকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে চিল্লিয়ে বলল। উনি আমার স্বামী স্যার, দুটোই হন। উনি আমাকে কেন তুলে নিয়ে আসবে? উল্টো ওনার জন্যই এখন আমি বেঁচে আছি, নয়তো এতক্ষণে কুমির সাপের পেটে চলে যেতাম। আপনি ওনাকে কিছু করবেন না, উনি ভালো, খুব ভালো। আধারের দৃষ্টি শীতল হলো। সে মেয়েটাকে আলিঙ্গন করে বৃদ্ধার উদ্দেশ্যে বলল। এখন নিশ্চয়ই আপনার বিশ্বাস হয়েছে ও আমার বউ। দেখুন, মেয়েটার শরীরের অবস্থা ভালো নেই। পাহাড় থেকে পড়ে গিয়ে অনেক বাজেভাবে আঘাত পেয়েছে। এমন সময় তাকে নিয়ে আমি ফিরতেও পারবো না। জঙ্গলের ভেতর দিয়ে এখন যাওয়াটা রিস্ক। তাই আপনার কাছে রিকোয়েস্ট করছি, আজকে রাতটা আমাদের এখানে থাকতে দিন, সকাল হলেই চলে যাব। আলো নীরবে কাঁদছে। মেয়েটার মাছুম চেহারা দেখে বৃদ্ধার বড্ড মায়া হলো। তাই তিনি আর কথা না বাড়িয়ে পাশের ছোট্ট রুমের দরজা খুলে দিয়ে বললেন। যাও, ভেতরে যাও। আধা জোরে নিঃশ্বাস ছেড়ে আলোকে পাজা কোলে তুলে নিয়ে বাঁশের তৈরি ঘরের ভেতরে প্রবেশ করলো। ঘরের ভেতরটা বেশ অন্ধকার এবং শীতল। বাঁশের চটা দিয়ে তৈরি দেয়ালের ফাঁক দিয়ে চাঁদের আলো তেরছাভাবে ভেতরে এসে পড়ছে। ঘরের এক কোণায় রাখা আছে বড় বড় বাঁশের তৈরি ঝুড়ি, যাতে তারা পান সংগ্রহ করে। বিছানা বলতে রয়েছে বাঁশের তৈরি মজবুত একটা চাটাই, তার উপর কয়েকটা মোটা কাঁথা ভাঁজ করে রাখা। শক্ত কোনো কাপড়ের পুটুলি বালিশ হিসেবে আছে। বাঁশের মাঝে হাওয়ায় হাঁটলে একটা মচমচ শব্দ হচ্ছে, যা রাতের নির্জনতায় বেশ অদ্ভুত লাগছে। আলোকে নিয়ে এসে চাটাইয়ের ওপর শুয়ে দিল আধার। আপাতত আজ রাতটা কষ্ট করে হলেও এখানেই কাটাতে হবে, এছাড়া আর উপায় নেই। অন্যদিকে আলোর শারীরিক যন্ত্রণায় কাটাচ্ছে। জ্ঞান হারিয়েই তো ভালো ছিল, এই অসহনীয় ব্যথা সইতে হতো না। আধার বুঝতে পারছে না এখন সে কি করবে। এত রাতে ডাক্তার কই থেকে আনবে? তবুও সে মেয়েটাকে রেখে বাইরে এলো। কিছু একটা তো করতে হবে, নয়তো মেয়েটা ব্যথায় পুরো রাত এভাবে ছটফট করবে। কিন্তু তাকে বেশি কিছু করতে হলো না। ওই খাসিয়া বৃদ্ধা লোকটাই দুটো পাত্র এনে দিল। একটিতে ছিল বুনো ঔষধি পাতার রস, আর একটাতে চুন হলুদের লেপ। আধার সেগুলো নিয়ে এসে প্রথমে চুন হলুদের লেপটা আলোর পায়ের গোড়ালিতে মেখে কাপড়ের টুকরোগুলো দিয়ে বেঁধে দিল। বাঁশের তৈরি মোড়া নিয়ে মেয়েটার পাশে বসলো। তারপর শরীর থেকে কোট খুলে নিল। কপালের ক্ষতস্থান ওই ঔষধি রস দিয়ে রক্ত মুছে দিয়ে লেপ লাগিয়ে ওখানেও কাপড় বেঁধে দিল, যেন রক্ত পড়া বন্ধ হয়। মেয়েটা ফুল হাতার গাউন পরে আছে, যেটা নোংরা হয়ে ছিঁড়ে টিড়ে নাজেহাল অবস্থা। উন্মুক্ত হওয়া ত্বকগুলো শুকিয়ে যাওয়া রক্ত পরিষ্কার করে দিল। তখন মনে পড়ল মেয়েটার পিঠ ভিজে ছিল। আধার আলতো হাতে মেয়েটাকে উঠালো। কোমরে ব্যথা পাওয়ার ফলে বসে থাকতেও কষ্ট হচ্ছে আলোর, সেটা হয়তো উপলব্ধি করতে পারলো আধার। তাই তো দুর্বল মেয়েটাকে নিজের বুকের মাঝে ঠাঁই দিল। পেছন থেকে চুল সরিয়ে জামা জিপার খুলে দেখে লম্বাভাবে চামড়া চিড়ে গিয়ে রক্ত শুকিয়ে আছে। নিচে কোমরের দিকেও রক্তের হালকা দাগ। আধার চোখ বুজে আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল। মেয়েটা একটু বেশিই ব্যথা পেয়েছে। সে কিছু একটা ভেবে ধীর কণ্ঠে বলল, তোমার ড্রেস খুলতে পারি? আলো দাঁতে দাঁত চেপে দুহাতে স্বামীর বুকের কাছে শার্ট খামচে ধরে নীরবে চোখের পানি ফেলছিল। তখন লোকটার কথা শুনে চোখ মেলে তাকায়। সে বুঝতে পারছে কেন মানুষটা এমন করতে চাচ্ছে, কারণ তার জামার আড়ালেও অনেক ক্ষত স্থান আছে। আলো চোখ বুজে লম্বা শ্বাস নিল। স্বামীই তো হয়, কোনো পরপুরুষ না তো। তাহলে এত কিসের আপত্তি? লোকটা কখনোই তার দিকে বাজে নজরে তাকাবে না, এতটুকুই তো বিশ্বাস রয়েছে। তাই সে ছোট্ট করে বলল, হুম। অনুমতি পেয়েও কিছুক্ষণ থম মেরে বসে থাকলো আধার।
তারপর তপ্ত শ্বাস ছেড়ে সহসায় মেয়েটার জামা খুলে দেয়। তারপর পিঠের ক্ষতস্থান পরিষ্কার করে লেপ লাগিয়ে দিয়ে আলোকে ওইভাবে নিয়েই চুপ করে বসে থাকলো। কিছুক্ষণ পর লেপ শুকিয়ে এলে মেয়েটাকে শুয়ে দিয়ে শরীরের বাকি ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিল। আলো পিটপিট করে তাকায়। শরীরে ব্যথার কাছে লাজ লজ্জা সব গায়েব হয়ে গেছে। সে শব্দ করে নিঃশ্বাস ছাড়ল। মানুষটা কত যত্নের সাথে তার সেবা করছে। ওই তীক্ষ্ণ রক্তিম চোখে তার প্রতি এক আকাশসম যত্নই দেখতে পেল, যেটা দেখে আনমনে হাসলো আলো। আধার কোমরে ওষুধ লাগিয়ে খেয়াল করলো মেয়েটার হাঁটুর কাছেও রক্তের চিহ্ন। সে ফোঁস করে শ্বাস ছিল। এমের পুরো শরীরটাই ক্ষতবিক্ষত হয়ে গেছে। বসা থেকে উঠে পায়ের কাছে এলো, তারপর ঝুঁকে হাঁটু পর্যন্ত জিন্স তুলে দিয়ে রস আর লেপ লাগিয়ে দিল। আর কোথাও লেগেছে? মেয়েটার ফুলে ওঠা রক্তিম চেহারার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো আধার। আলো একটু নড়ে চড়ে মাথা নাড়িয়ে না বোঝালো। আধার আর কিছু না বলে নিজের দুহাত পরিষ্কার করে নিয়ে মোড়া টেনে নিয়ে বসলো। এখানে কোনো বিদ্যুতের ব্যবস্থা নেই। ছোট্ট ঘরটার মেঝেতে একটা হারিকেন মিটমিট করে জ্বলছে, আর জানালা দিয়ে আসা চাঁদের আলোয় ঘরটা আবছা হয়ে আছে। আধার খেয়াল করলো চাঁদের এক মুঠো আলো এসে মেয়েটার উন্মুক্ত শরীরের উপর আশ্রে পড়ছে এবং সূক্ষ্মভাবে ছুঁয়ে চলেছে। এটা দেখে কপালের মাঝে 4টে ভাঁজ পড়ল। এমন মোহনীয় মনোমুগ্ধকর দৃশ্য দেখেও কেন জানি তার সহ্য হলো না। চট করে উঠে এসে ঝড়ের বেগে ধরাম করে জানালা বন্ধ করে দিল। ফলস্বরূপ চাঁদের আলো আর ঘরে পৌঁছাতে পারল না। আলো চোখ বুজে রয়েছে। সে ভীষণ ক্লান্ত। অন্যদিকে আধারের নজর না চাই তো আটকায় রমণীর উন্মুক্ত মেধহীন ছোট্ট ফর্সা পেটের উপর। গোলাকৃতির গভীর নাভিবিন্দু দেখে শুকনো ঢোক গিলে অনুভব করল গলা শুকিয়ে গেছে। খুব পিপাসাও পেল। আধা চট করে নজর সরিয়ে নিল, কিন্তু ন্যানো সেকেন্ডের মাঝে আবারও তাকালো। দুহাত প্যান্টের পকেটে গুজে শটান হয়ে দাঁড়িয়ে থাকে। কপাল কুঁচকে তীক্ষ্ণ চোখে রমণীর উদরের মাঝে তাকিয়ে থাকলো। শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় ওঠানামা করা পেটের সেই মারাত্মক সুন্দর দৃশ্যটা অপলোক নয়নে দেখল। সময় আপন গতিতে বয়ে গেল, অথচ আধারের দৃষ্টি সরে না। মেয়েটা এত সময়ের মধ্যে কতবার নিঃশ্বাস নিয়েছে তার সবটাই গুনে ফেলেছে। এমনকি মেয়েটার পেটে কটা তিল আছে সেটাও দেখল। আলোকে চোখ মেলে তাকাতে দেখে চট করে চোখ বুজে মুখ সরিয়ে নিল, যেন এতক্ষণ ধরে সে কিছুই করেনি। আপনি কি এখন দাঁড়িয়ে থেকে ঘুমাবেন? তো কি তোমার কাছে যাব? চাইলে আসতে পারেন, আই ডোন্ট মাইন্ড। একটা আছাড় মেরে জানালার বাইরে ফেলে দেবো, বেয়াদব। স্যারের কথা শুনে আলো ফিক করে হেসে দিল। আধার আর চোখে সেই হাসিটা লক্ষ্য করলো। শরীরে ওষুধ লাগানোর ফলে অনেকটাই আরাম পেয়েছে আলো, তাই তো ব্যথায় ছটফট না করে চুপ করে আছে। দরজায় ঠকঠক আওয়াজ হতেই আধার চাদর টেনে মেয়েটার শরীরের ওপর দিয়ে বাহিরে গেল। বৃদ্ধা লোকটা 2 কাপ চা আর কিছু শুকনো খাবার দিল। আধার প্রথমে আপত্তি করলো, মেয়েটার কথা ভেবে নিয়ে এলো, কারণ তারা দুপুরের পর থেকে আর কিছুই খায়নি। আলোর শরীরে থাকা চুন হলুদের লেপ শুকিয়ে গিয়েছে। আধার নিজের গায়ের পাতলা শার্ট খুলে মেয়েটাকে পরিয়ে দিয়ে বোতামগুলো লাগিয়ে দিল। তারপর আধশোয়া করে বসিয়ে দিয়ে পেছনে হেলান দিয়ে রাখলো। এর মধ্যে সে অনুভব করলো মেয়েটার শরীর গরম, হয়তো জ্বর এসেছে। চায়ে পাউরুটি ডুবিয়ে আলোকে নিজ হাতে খাইয়ে দিল আধার। তারপর নিজে শুধু 1 কাপ গরম চা খেলো। মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত গলায় বলল, ঘুমানোর চেষ্টা করো, ভালো লাগবে। আলো আধো আধো চোখে তাকিয়ে স্যারের বুকের দিকে ইশারা করে বলল, আমাকে এখানে নিলে ঘুমাবো। আধার এখন বলতে ইচ্ছে করলো, এ মামার বাড়ির আবদার। তবে কিছু বলে না মুখে, বরং বাধ্য ছেলের মতো চাটার উপর উঠে এসে আধশোয়া হয়ে বসতেই মেয়েটা বুকের মাঝে এসে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। আধার পেছনের দেয়ালে মাথাটা ঠেকিয়ে শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়ল। এই মেয়েটা যে তার বুকের মাঝে কি পায় আল্লাহ জানে। সে চোখ বুজে এক হাত মেয়েটা চুলের ভাঁজে গলিয়ে দিয়ে বিলি কেটে দিতে লাগলো, যেন মেয়েটা ঘুমিয়ে পড়ে। কিন্তু আলো তো না ঘুমিয়ে ফেলফেল করে চেয়ে আছে উঠানামা করা অ্যাডামস অ্যাপেলের দিকে, যেটা তাকে বরাবরই আকৃষ্ট করে। আর আজ সুযোগ পেয়ে হাত বাড়িয়ে একটু ছুঁয়েও দিল। ভেবেছিল স্যার কিছু বলবে, কিন্তু লোকটা কিছুই বলল না, চুপচাপ চোখ বুজে পড়ে আছে। আলো মনে মনে সাহস পেল। সে একটু মুখ উঁচু হয়ে চুমু খেলো স্বামীর অ্যাডামস অ্যাপেলে। ঠিক তখনই আধার চট করে চোখ মেলে তাকিয়ে জিজ্ঞেস করলো, এটা কি করলে? আলো ছোট বাচ্চাদের মতো ঠোঁট উঁচু করে বলল, চুমু খেলাম। আধার হাসবে নাকি কাঁদবে ঠিক বুঝতে পারল না। কিছু বলতে গিয়েও মেয়েটার এমন কিউট ফেস দেখে বলতেও পারছে না। মেয়েটা এসব নিশ্চয়ই জ্বরের ঘরে করছে, তাই সে কথা ঘুরিয়ে বলল, এখন চুপচাপ ভদ্রমের মতো ঘুমাও, নয়তো জানালা দিয়ে ফেলে দেব। গুড নাইট। আলো বুকের মাঝে নাক ঘষাঘষি করে ফিসফিসিয়ে বলল। সেটা শুনে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে চোখ দুটো বন্ধ করে নিল আধার। কিন্তু আলো ঘুমায়নি। সে তো স্যারের বুকে হাত রেখে আঁকিবুকি করছে, আবার পেটে স্পর্শ করছে। মেয়েটার সব কর্মকাণ্ড আধার দাঁতে দাঁত চেপে সহ্য করে নিচ্ছে। ইচ্ছে করছে তো একটা আছাড় মারতে, কিন্তু কিছু না বলে চুপচাপ হজম করে নিল।
লম্বা শ্বাস নিয়ে আলো যখন চোখ বুজতে যাবে তখনই তার ঘোলাটে নজর গিয়ে পড়ল স্বামীর বক্ষভাগের ওপর, যেখানে কালো কুচকুচে পুরুষালী সৌন্দর্য উকে দিচ্ছে। সেটা দেখে আলো হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে আধার ছ্যাদ করে উঠল। এই বেয়াদব মেয়ে, তোমার সমস্যা কি? হ্যাঁ, যেখানে সেখানে কেন স্পর্শ করছো? ধমকে কিছুটা ভয় পেল আলো, ছলছল চোখে তাকিয়ে পড়ল। আর করব না। আধার দাঁত কিরমির করলো। এই পাগলের পাল্লায় পড়ে তার জীবনটা গেল। আলো কিছু না বলে বিড়ালের বাচ্চার মতো বুকের মাঝে ঢুকে গেল। আধার চোখ বুজে লম্বা লম্বা শ্বাস নিয়ে নিজেকে সামলিয়ে নিয়ে পেছনে হেলান দিল। কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আবারও আলের হাত নিষ্পিস করলো। সে সবকিছু ভুলে টুলে স্যারের বক্ষভাগের মাঝে তর্জনী আঙুল দিয়ে বাচ্চাদের মতো খেলতে লাগলো এবং বিড়বিড় করে বলল, এটা অনেক কিউট। এরপর ওখানে সামান্য চিমটি কাটতে আধার খেই হারিয়ে মেয়েটাকে নিচে ফেলে দিয়ে সে গায়ের উপর উঠে এলো। আচমকা এমন হওয়ায় আলো হকিচকিয়ে উঠল। আধার মেয়েটা দুহাত ধরে বিছানার সাথে শক্ত করে চেপে ধরল এবং মুখের দিকে ঝুঁকে এসে হিসিয়ে বলল, আমার ধৈর্যের পরীক্ষা নিয়েন না মিসেস খান, নয়তো আপনি যেভাবে আমাকে ছুঁয়ে দিচ্ছেন ঠিক একইভাবে আমিও আপনাকে ছুঁয়ে দেব। আলো ব্যথায় ছটফটিয়ে উঠল। লোকটার শরীর নিচে তার শরীরটা চ্যাপটা হওয়ার উপক্রম। তাকে ব্যথা পেতে দেখে আধার তৎক্ষণাৎ সরে গেল। পাশ থেকে কোট নিয়ে শরীরে জড়িয়ে হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। বাহিরে এসে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে চোখ বুজে শ্বাস নিল। এখন একটা সিগারেট হলে মন্দ হতো না, কিন্তু তার কাছে নেই। আধার দীর্ঘশ্বাস ছাড়ল। পাহাড়ের টিলা থেকে যেখানেই নজর যাচ্ছে সেখানেই শুধু জঙ্গল, যাদের আবছা আলোয় চারপাশ কিছুটা দেখা যাচ্ছে। সে সামনে পা বাড়াতে পেছনে ধপাস করে কিছু পড়ে যাওয়ার শব্দ পেয়ে তড়াক করে ঘুরে তাকায়। আলো এক হাতে মেছে আর অন্য হাতে নিজের মাথা চেপে ধরে হাঁটু ভেঙে বসে আছে। ছলছল চোখে নিচে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকিয়ে বলল, সরি, খুব সরি। আর কখনো ছুবো না আপনাকে। আপনি না চাইলে কাছেও যাব না। তবু প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। আমি আমি আপনাকে ছাড়া। আর বলতে পারল না আলো। বাচ্চাদের মতো ফুফিয়ে কেঁদে উঠল। সে তো বুঝতে পারেনি লোকটাকে একটু স্পর্শ করলে তাকে রেখে চলে যেতে চাইবে। আধার শান্ত চোখে মেয়েটার কান্নারত চেহারার দিকে তাকিয়েছে। আর সে তো একটু নিজেকে রিল্যাক্স ফিল করানোর জন্য বাহিরে এসেছিল, অথচ পাগল মেয়েটা কি না কি ভেবে নিয়ে ছুটে এসেছে। আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে এসে কিছু না বলে বাচ্চাদের মতো করে কোলে তুলে নিল আলোকে। তারপর ঘরের ভেতরে যেতে যেতে বলল, আমি ঠান্ডা হাওয়া খেতে বাইরে এসেছিলাম, তোমাকে ছেড়ে যেতে নয়। আর তোমাকে যদি ছেড়ে যেতেই হতো তাহলে আবার ফিরে আসতাম না তোমার কাছে। আলো শান্ত হলো। দুহাতে স্বামীর গলাও দুপায়ে কোমর পেঁচিয়ে ধরে মাথা সোজা করে জানতে চাইল, আমার স্পর্শ আপনার খারাপ লাগে? আধার হাঁটতে হাঁটতে এক পলক মেয়েটার দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল। না। জবাব শুনে আলো হাসলো আর আধার দীর্ঘশ্বাস ছাড়লো। মেয়েটার জ্বর বেড়েছে, তাই এমন পাগলামি করছে। আলো ঘোর লাগা চোখে স্যারের রক্তিম ঠোঁটের দিকে তাকিয়ে আছে। সে কিছুক্ষণ আগে মানুষটাকে কি বলেছে সবটা ভুলে গিয়ে মুহূর্তেই একটা অঘটন ঘটিয়ে দিল। আলো চট করে স্যারের ঠোঁটের মাঝে শক্ত চুমু বসিয়ে দিল। মেয়েটার এহনো কাছে আধারে স্তব্ধ হয়ে গেল। একই সাথে হার্টবিট মিস করে ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যেতে যেতেও পাশের দেয়ালে হাত রেখে নিজেকে সামলিয়ে নিল। অন্য হাতে মেয়েটার কোমর চেপে ধরল যেন নিচে পড়ে না যায়। আধারে মন চাইল মেয়েটাকে মাথায় তুলে আছাড় মারতে। এই মেয়েটা তাকে শান্তিতে বাঁচতে দিবে না বুঝতে পারছে। সে জোরে জোরে শ্বাস নিয়ে সোজা হয়ে দাঁড়ায়। বেহায়া মেয়েটা দাঁত বের করে হাসছে। সে চোয়াল শক্ত করে কিছু বলতে যাবে, তখনই চোখ দুটো বড় বড় হয়ে গেল। একই সাথে ঠোঁটে চিনচিনে ব্যথা অনুভব করেও বোকার মতো দাঁড়িয়ে রইল। অনুভব করলো তার হার্টবিট থমকে গেছে। এই বুঝি অ্যাটাক ফ্যাটাক করে হাসপাতালে পৌঁছে যায়। আলো ঠোঁট ছেড়ে কাঁধে মাথা ঠেকিয়ে চোখ বুজে ঘুমো ঘুমো কণ্ঠে অস্ফুট স্বরে বিড়বিড় করল, অস্পষ্ট স্বর। আপনি আপনি আমার হাতে দুবার কামড়েছেন, তাই আমি একটু কামড় দিলাম। এখন হিসাব বরাবর। বলেই ঘুমে ঢলে পড়ল আলো। নিজের সব ভার ছেড়ে দিতেই আধার ঘোরের মধ্যে থেকে বেরিয়ে এসে মেয়েটাকে আগলে নিল এবং এলোমেলো পায়ে এগিয়ে এসে চাটাইয়ের ওপর সাবধানে শুয়ে দিল। সোজা হয়ে দাঁড়িয়ে নিজের ঠোঁটে আঙুল ছুঁয়ে অনুভব করলো কেটে গিয়েছে। আধার ঠোঁট মুছে শব্দ করে নিঃশ্বাস ছাড়ল। শরীর থেকে কোট খুলে মেঝেতে বসে চাটাইয়ের সাথে হেলান দিল। কিছুক্ষণ ঠোঁট কামড়ে চোখ বুজে বসে থাকলো। তারপর ঘাড় কাত করে পাশে ঘুমিয়ে থাকা রমণীর দিকে তাকালো। শয়তান মেয়েটা তাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়ে এখন কি সুন্দর আরামসে ঘুমাচ্ছে, অথচ আজ রাতের ঘুমটা তার উদাও হয়ে গেল।
সূর্যের আলো ফুটতে খাসিয়া বিদ্যার প্রতি অনেক কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিয়ে আলোকে নিয়ে রওনা দিয়েছে আধার। জ্বরে মেয়েটার শরীর পুড়ে যাচ্ছে, জ্ঞান হারিয়ে তার কাঁধের উপর পড়ে আছে। হাসপাতালে না নেওয়া অবধি সে শান্তি পাবে না। পায়ে হেঁটে সতর্কতার সাথে জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে চলেছে। আসার সময় লোকটা বেরোনোর রাস্তা দেখিয়ে দিয়েছে, তাই খুব সহজেই জঙ্গল ছেড়ে বেরিয়ে আসতে পারলো এবং দেখলো তূর্ণ কয়েকজন মানুষজনকে নিয়ে এদিকে আসছে। হয়তো তাদেরকে খোঁজার জন্য এসেছে। কি হয়েছে মেয়েটার? তূর্ণ আলোকে খেয়াল করে চিন্তিত গলায় জিজ্ঞেস করলো। আধার কপালে স্লাইড করতে করতে বলল, পাহাড় থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে আর অনেক জ্বর এসেছে। ওকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যেতে হবে। তূর্ণ আর কথা বাড়ালো না, নিজের সঙ্গে করে নিয়ে যেতে যেতে কিছু একটা দেখে বলল। তোর ঠোঁটে কি হয়েছে? আধার তপ্ত শ্বাস ফেলে বিড়বিড় করে বলল, বেয়াদব পোকা কামড়েছে। পোকা নাকি তোর বউ কামড়েছে? আধার বিরক্তিতে চোখ মুখ কুচকে কিছু না বলে হনহনিয়ে চলে গেল। এই বেয়াদব মেয়েটার জন্য তার মানিজ্জত শেষ। তূর্ণ পেছনে আসতে আসতে নিঃশব্দে হাসলো। আলোকে নিয়ে সোজা হাসপাতালে এসেছে আধার। তারপর সবকিছু কমপ্লিট করে মেয়েটাকে ভর্তি করিয়ে দিয়েছে। আপাতত এখানেই চিকিৎসা চলবে পুরো একটা দিন এবং একটা রাত। হাসপাতালে থেকে পরের দিন সকালে রিসোর্টে ফিরে এসেছে। এখানে তারা একদিন থাকবে, তারপর ঢাকায় ফিরে যাবে। গতকালই সকল স্টুডেন্টকে নিয়ে তূর্ণ অন্য শিক্ষক চলে গিয়েছে। যেহেতু এখানে আসার আগে দিন নির্ধারিত করা ছিল, তাই তারা সময়ের মধ্যেই চলে গিয়েছে। নয়তো এটা নিয়ে আবার সবার পরিবারকে কৈফিয়ত দিতে হতো, আর সে ঝামেলা চায়নি। আলোর বন্ধুমহলকে ভুজুং ভাজুং বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিয়েছে। বিচ্ছুগুলা মেয়েটাকে ছেড়ে যাবেই না। সে কোনো মতো সবাইকে বুঝিয়েছে। আলোর শরীর আগে থেকে কিছুটা ভালো হলেও হাঁটতে একটু সমস্যা হচ্ছে। গোড়ালিতে এবং হাঁটুতে বেশ ভালোই আঘাত পেয়েছিল। জ্বরটা আগের চেয়ে কমে এসেছে। মানুষটা বলেছিল আরও কিছুদিন হাসপাতালে থাকতে, কিন্তু সে শোনেনি। তার হাসপাতালে থাকলে দম বন্ধ লাগে, তাই মানুষটাকে কোনো মতে বুঝিয়ে চলে এসেছে। স্যার, আধার শাওয়ার নিয়ে বেরিয়ে এসে তোয়ালে দিয়ে ভেজা চুলগুলো মুছল। তখন আলো ধীর কণ্ঠে ডেকে উঠল। আধার কাছে এগিয়ে এসে বলল, বলো। আলো বিছানায় আধশোয়া হয়ে শুয়ে শুয়ে ছিল এবং তারা ভিলায় রয়েছে। সে স্যারের নিচের ঠোঁটের দিকে ইশারা করে জিজ্ঞেস করল। ওখানে কি হয়েছে? আধার বৃদ্ধাঙ্গুল দিয়ে নিজের ঠোঁট স্পর্শ করে বলল, আমার সঙ্গে একটা নেংটি ইঁদুর রয়েছে, তিনি এই আকামটা করেছেন। আপনার কাছে ইঁদুর আছে? কই, আগে তো কখনো বলেননি। আমিও জানতাম না, কিন্তু গত পরশু রাতে জেনেছি। আলো বিছানার হেডবোর্ডে মাথা ঠেকিয়ে বলল, সত্যি করে বলুন না, আপনার ঠোঁটে কে কামড় দিয়েছে? তুমি বর্তিত আধার খানকে ছোঁয়ার সাহস অন্য মেয়ে রাখে না। স্যারের কথা শুনে আলো খুব বেশি অবাক হলো না, কারণ তার সেদিনটাতে আবছা আবছা কিছু মুহূর্ত মনে আছে। সে তো দেখতে চেয়েছিল লোকটা কি বলে। আধা চুপচাপ রুম থেকে বেরিয়ে গিয়ে দুপুরে খাবার নিয়ে এসে মেয়েটাকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল। তারপর নিজেও খাবার খেয়ে নিল। দুরাত থেকে তার একটুও ঘুম হয়নি, তাই সিদ্ধান্ত নিল এখন একটু ঘুমাবে। যেই ভাবা সেই কাজ। রুমের বাতি নিভিয়ে আলোর পাশে এসে বালিশে মুখ গুজে ওবর হয়ে শুয়ে পড়ল। কিন্তু তার ঘুম ধরছে না, উল্টো মাথা ব্যথা করছে। কিছুক্ষণ দাঁতে দাঁত চেপে ঘুমানোর চেষ্টা করেও যখন চোখের পাতায় ঘুম ধরা দিল না, তখন উঠে বসল। মাথা ব্যথা করছে? আলোর কথা শুনে আধা ছোট্ট করে জবাব দিল, আপনি চাইলে ওই দিনের মতো আমার কোলে মাথা রাখতে পারেন, আমি হেড ম্যাসাজ করে দিব। আলোর কিছু সময় চোখ বুজে চুপ থাকলো। তারপর ভদ্র ছেলের মতো মেয়েটার কোলে মাথা রাখলো। আলো মুস্কি হেসে দুহাতে যত্ন সহকারে কপাল ম্যাসেজ করে দিতে লাগলো। আধার আরাম পেয়ে নাকে মুখে শব্দ করে নিঃশ্বাস ছাড়ল। তারপর হঠাৎই পাশে ঘুরে দুহাতে মেয়েটার পাতলা কোমর জড়িয়ে ধরে নরম পেটের মাঝে মুখ গুজে দিল। মাঝে মধ্যে এমন একটু অবাধ্য হলেও মন্দ হয় না। আলো ঠোঁট কামড়ে হেসে স্বামীর মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। তারপর ভাবলো এই পচা ছাড়টা একটু হলেও তার, হয়তো বেশি। দীর্ঘ 6-7 ঘন্টা জার্নি করার পর অবশেষে খানবাড়িতে পৌঁছালো আধার এবং আলো। গ্রাম থেকে তাহমিনা খান রাতে ফিরে এসেছে। তিথি এসে একদিন থেকে আবার চট্টগ্রামে ফিরে গেছে। নাত বইয়ের অসুস্থতার কথা শুনে সোভান খান এসে দেখে গিয়েছে মেয়েটাকে। লম্বা জার্নি করে আসার ফলে মেয়েটা ভীষণ ক্লান্ত, তাই আজ পুরো দিনটায় শুয়ে থেকে কাটিয়ে দিয়েছে। এমনিতেই হাঁটলে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে, তাই আর সে খুব একটা হাঁটাহাঁটি করছে না। বাড়িতে ফেরার পর আধার দাদাজানের কাছে এক দফা বকাবকি খেয়েছে। ওনার মতে সে ইচ্ছে করে মেয়েটাকে জঙ্গলে রেখে এসেছিল, ফলস্বরূপ মেয়েটার এখন এই অবস্থা। আধার চুপচাপ সব কথা হজম করে নিয়েছে। বলতে গেলে এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিয়েছে, কারণ সে জানে এই বুইড়াটা ওই পাজি মেয়েটাকে একটু বেশি ভালোবাসে। তাই ও হয়তো কথা বাড়াতে চায়নি, কিছু বললেও কালে তুলবে না, উল্টো আরও তাকেই কথা শোনাবে। শুনলাম ওই মেয়ে এখানে থাকছে।
সন্ধ্যার দিকে রান্নাঘরে দাঁড়িয়ে থেকে হালিম রাঁধছিল আধার। এই কটা দিনে জ্বরের জন্য মেয়েটা কিছুই খেতে পারছে না, ভাত তো মুখেই তুলতে চাচ্ছে না। সে কোনো মতে ধমকে ধামকে জোর করে খাইয়ে দেয়। মেয়েটা আবার বাইরের জিনিস খেতে পছন্দ করে, আর তার অপছন্দ, তাই বাড়িতে একটু ঝালঝাল করে হালিম তৈরি করছে। ঠিক তখনই পাশ থেকে তাহমিনা খানের কথা শুনে ফিরে তাকায় এবং শান্ত গলায় বলল, এখানে থাকবে না তো কোথায় থাকবে? আমার জানা মতে এটাই তার বাড়ি। শ্বশুর বাড়ি। তুমি তো মেয়েটাকে বউ হিসাবে মানো না, তাহলে? আধার কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি মানি বা না মানি, এতে কি আমাদের সম্পর্ক মিথ্যে হয়ে যাবে? আর ওই মেয়েটা আমার বউ হয়ে থাকলেও আমার কোনো অসুবিধা নেই। তাহমিনা খানের চেহারায় গাম্ভীর্য ফুটে উঠল। আধার মনোযোগ সহকারে হালিম নাড়তে নাড়তে ধীর কণ্ঠে বলল, এখানে থাকতে আমি বলেছি মেয়েটাকে। আশা করছি এই বিষয়ে আপনি ওকে কিছু বলবেন না। তাহমিনা খান পাল্টে প্রশ্ন করলেন, ওই মেয়েটার জন্য এইভাবে কাজকাম ছেড়ে দিয়ে আর কতদিন বসে থেকে রান্না করবে? কি আর করব বলুন? কপাল করে পেয়েছিলাম একটা পরিবার যেখানে আমার বউকে দেখার মতো কেউ নেই। দাদাজান বৃদ্ধ মানুষ, তিনি তো আর কিছু করতে পারবেন না, তাই আমি আমার বউয়ের সেবা করছি। আর এতে যদি বাড়িতে 1 মাসও বসে থেকে রান্না করতে হয়, তাহলেও প্রস্তুত এই আধার খান। তুমি তো আগে এমন ছিলে না। সময় পরিস্থিতি মানুষকে পাল্টে দেয়, আর আমি কখনোই নিজের দায়িত্ব থেকে পিছপা হইনি। তাহমিনা খান আর কিছু বললেন না, ওখান থেকে হনহনিয়ে চলে গেলেন। আধার আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল। হঠাৎই সে মনে মনে নিজের মাকে একটা প্রশ্ন করলো, আচ্ছা মা, তুমি থাকলেও কি এমন করে ওই মেয়েটাকে অবহেলা করতে? কখনোই না। তুই তো আবার বেস্ট মা ছিলে, যার কাছে শুধুই আদর আর ভালোবাসা পাওয়া যেত। আজ তুমি যদি থাকতে, তাহলে নিশ্চয়ই মেয়েটাকে আমার থেকেও বেশি ভালোবাসতে, আদর করতে। কারণ ওই মাঝি মেয়েটাই এমন। আধার আনমনে হেসে গ্যাস বন্ধ করে দিল। তারপর কাচের 2টা বলে গরম গরম হালিম তুলে নিয়ে প্রথমে দাদাজানের রুমে গেল। দাদাজানকে হালিম দিয়ে নিজের রুমে এসে দেখে আলো বিছানার উল্টো দিকে শুয়ে আছে, যার অর্ধেক শরীর বাইরে ঝুলছে। ঝুলে থাকতে যদি এতই ভালো লাগে, তাহলে বাগানের কাছে গিয়ে ঝুলে থাকো। তোমাকে তো আর এমনি এমনি বাঁদর বলি না। আলো হতাশ কণ্ঠে বলল, কিছু ভালো লাগছে না স্যার। পাহাড় থেকে আরেকবার ঝাঁপ দাও, তাহলে দেখবে ভালো লাগবে। একথা বলে এগিয়ে এসে টি টেবিলের উপর ট্রে রাখলো। আলো সুস্বাদু খাবারের ঘ্রাণ পেয়ে চট করে উঠে বসলো। তারপর উকি দিয়ে দেখে জানতে চাইল, আপনি রেঁধেছেন? আধার তোয়ালে নিয়ে ওয়াশরুমে যেতে যেতে বিড়বিড় করে বলল। আমার এত ঠেকা পড়েনি। আলো প্রচুর বিরক্ত হয়। এশলার ব্যাটার তেড়ামি আর ভালো লাগে না। সে ফোঁস করে শ্বাস ফেলে হালিমের বাটি নিয়ে ফু দিয়ে খেতে শুরু করলো। তারপর একটু গলা উঁচিয়ে বলল, পাহাড় থেকে পড়ার পর যদি এমন মজাদার খাবার পাওয়া যায়, তাহলে আমি প্রতিবার পড়তে রাজি আছি। কথার বিপরীতে শোনা গেল, এবার খাবার তোমার পেটে নয়, বরং তুমি খাবার হয়ে কুমিরের পেটে যাবে। আলোর শরীরটা ভালো, তাই আজ ভার্সিটিতে গিয়েছে আধার। যাওয়ার সময় মেয়েটাকে বলে গিয়েছে অহতুক টই টই করে যেন না ঘুরে এবং রেস্ট নিতে। কিন্তু আলো শুনলে তো সে কথা। বিকেল হতে না হতে বাগানে এসে ফুলের গাছে পানি দিতে শুরু করেছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে হলেও তার এখন ফুলের গাছে পানি দেওয়া চাই। এ কি নাট বউ, তুমি এখানে? সোভান খান বাগানে হাঁটতে এসেছিলেন, তখন মেয়েটাকে দেখে জিজ্ঞেস করলেন। আলো ঘাড় ঘুরিয়ে একগাল হেসে বলল, গাছে পানি দিচ্ছি দাদাজান। সেটা না হয় বুঝলাম, কিন্তু তুমি তো অসুস্থ। অসুস্থ ছিলাম দাদাজান, কিন্তু এখন সুস্থ। শুধু একটু পায়ে ব্যথা। এই সারাদিন রুমের ভেতর থাকতে ভালো লাগে না। সোভান খান আর কিছু বললেন না, চুপচাপ দাঁড়িয়ে থেকে মেয়েটার কর্মকাণ্ড দেখতে লাগলেন। আলো একটু সময় নিয়ে সবগুলো গাছে পানি দিয়ে দোলনায় এসে বসে দাদাজানকে হাতের ইশারা দিয়ে ডেকে পাশে বসতে বলল। সোভান খান পাশে এসে বসতে মেয়েটা বকবক করতে শুরু করলো। এতদিনের না বলা কথাগুলো সব বলতে থাকলো। ট্যুরে গিয়ে কি করেছে, কোথায় কোথায় গিয়েছে, সবকিছুর গল্পের ঝুড়ি খুলে বসলো। আর সোভান খান খুবই মনোযোগ সহকারে মেয়েটার গল্প শুনতে লাগলেন। আলো বাগানে এখন একা দোল খাচ্ছে। একটু আগে সোভান খান বাহিরে গিয়েছে। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, আর একটু পর স্যারও চলে আসবে। মানুষটার কথা মনে হতেই আলো উঠে দাঁড়ায়। এখন রুমে গিয়ে ভদ্রমেয়ের মতো শুয়ে থাকবে। একটু বেশি হাঁটাহাঁটি করার জন্য বাম পাটা টনটন করছে। সে আর না দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে হেঁটে সামনে আগাতে লাগলো। বাগান থেকে বেরিয়ে আসতে আলোর চোখ দুটো বড় বড় হয়ে গেল, কারণ তার দিকে একটা বাইক ছুটে আসছে। বাইকটা একদম তার গা ঘেঁষে থামলো।
আচমকা এমন হয় সে ভয় পেয়ে পিছিয়ে যেতে ধপাস করে নিচে পড়ে গেল। হাতে ব্যথা পেয়ে লোকটার উপর খেকিয়ে উঠল। ওই কানা, চোখের মাথা খেয়েছেন নাকি কম দেখেন? বাইকের উপর বসা যুবকটা একটানে মাথার হেলমেট খুলে ফেলল। আলো কিছু বলতে চেয়েও চমকে উঠল। বড় বড় চোখে তাকিয়ে থেকে অবাক কণ্ঠে শুধালো। আপনি? রাত হেসে বলল। যাক, ভুলে যাওনি তাহলে? আলোর ভীষণ রাগ হলো। এই শয়তানটার জন্য আর একটু হলেও সে হার্ট অ্যাটাক করত। রাগে গজগজ করতে করতে উঠে দাঁড়িয়ে জামা কাপড় ছেড়ে ঝাঁঝালো কণ্ঠে বলল। আমি আপনাকে বাঁচিয়েছিলাম আর আপনি কিনা আজ আমাকেই মারতে চেয়েছেন? এজন্যই বলে অন্যের ভালো করতে নেই। ইচ্ছে তো করছে এই বাইক তুলে এখন আপনার মাথায় আছাড় মারি। তুমি কথায় কথায় এত হাইফার হও কেন বলো তো, বোম্বাই মরিচ? যে যেমন তার সাথে আমিও তেমন। ওই ওয়েট, একটু আগে কি বললেন? বোম্বাই মরিচ? এই কাকে আপনি বোম্বাই মরিচ বললেন? অবভিয়াসলি তোমাকে। আমি বোম্বাই মরিচ হলে আপনি একটা গন্ডার। রাত এসে মেয়েটার দিকে মাথা এগিয়ে নিয়ে এসে ধীর কণ্ঠে বলল। এখানে কি করছো? আপনি কে যে আপনাকে কৈফিয়ত দিব? এখন কেউ না হলে ভবিষ্যতে হবে। আলো কপাল কুঁচকে কিছু বলতে যাবে, তখনই গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। কি হচ্ছে এখানে? আলো চট করে মাথা ঘুরিয়ে পাশে তাকাতেই দেখতে পেল গাড়ি থেকে নেমে আদার স্যার এসে দাঁড়িয়েছে। আদার দুহাত প্যান্টের পকেটে গুজে গিয়ে আস্তে আস্তে খেয়াল করলো রাত আলোকে দেখতে ব্যস্ত। তুমি বাহিরে কেন? আলো কথার বিপরীতে খুঁড়িয়ে খুঁড়িয়ে স্যারের কাছে এসে নালিশ দিল। দেখুন না স্যার, ওই বজ্জাত বেটা আর একটু হলেই আমার গায়ের ওপর বাইক তুলে দিত। এই যে দেখুন, আমি হাতে ব্যথা পেয়েছি। একথা বলে নিজের বাম হাতের উল্টো পিঠ সামনে বাড়িয়ে দিল। আধার কপাল কুঁচকে সেদিকে তাকায়। মেয়েটার ফর্সা হাতটা ছিলে লাল হয়ে আছে। এটা দেখে চল শক্ত হলো। রাতের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল। এটা বাড়ি নাকি পার্ক মনে হয় তোর? দুটোই। আধার দাঁতে দাঁত পিষল। নেক্সট টাইম যদি তোর বাইকের জন্য মেয়েটা ব্যথা পায় তাহলে আমি ওই বাইক আস্ত রাখবো না, মাইন্ড ইট। রাত কপাল কুঁচকে তাকায়। এর আবার কবে থেকে মেয়েদের প্রতি এত দরদ হলো? আধার আলো দিকে তাকে শান্ত গলায় বলল। ওর তরফ থেকে আমি সরি। আলো তো কিছু বুঝতে না পেরে শুধু ফেল করে চেয়ে আছে। এতক্ষণ যা হলো সবটাই মাথার ওপর দিয়ে গেছে। আধার আবারও বলল। এসো। এ কথা বলে মেয়েটার হাত ধরে আস্তে ধীরে ভেতরে নিয়ে যেতে লাগলো। আর রাত বাইকের উপর বসে থেকে তীক্ষ্ণ চোখে ওই হাত ধরে থাকা দৃশ্যটা দেখলো। তারপর কিছু একটা ভেবে মনে মনে বিড়বিড় করলো। তাহলে বোম্বাই মরিচ আদার খানের ওয়াইফ? কিন্তু এটা কিভাবে সম্ভব? তাদের না ডিভোর্স হলো? তাহলে? রাত ঠোঁট কামড়ে কিছুক্ষণ চুপ থাকলো। তারপর বাইক থেকে নেমে বড় বড় পা ফেলে ভেতরে যেতে লাগলো। তার সকল প্রশ্নের উত্তর এখন একজনের কাছেই পাওয়া যাবে, আর সেটা হলো তার মা। আধার আলোকে রুমে নিয়ে এসে হাতে মলম লাগিয়ে দিল। আলো কিছুটা সময় থম মেরে বসে থেকে বুড়ুকুচকে জানতে চাইল। ওই লোকটা কে? আধার শার্টের বোতাম খুলতে খুলতে ধীর কণ্ঠে জবাব দিল। রাত এবারের ছোট ছেলে। আলো অবাক হলো। তার মানে সে দেবর সাথে ঝগড়া করছিল? ঠিকই করেছে। ওই লোকটা বকাবকি শোনার ডিজার্ভ করত। শুধু শুধু তার হার্টবিট বাড়িয়ে দিয়েছিল। তুমি ওকে চেনো? স্যারের কথা শুনে আলো মাথা নাড়িয়ে বলল। ওই যে বলেছিলাম না, একজন ঠসাকে বাঁচিয়েছিলাম, ওইটাই আপনার ভাই, মানে আমার ঠসা দেবর। বলেই হাসলো আলো। আদর কিছু না বলে টি শার্ট ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বেরিয়ে এসে আলোকে দেখতে না পেয়ে বিরক্ত হলো। এই লেংরুমে আবার কই গেল? হাই। আলো রান্নাঘরে স্যারের জন্য খাবার রেডি করছিল। তখন পাশ থেকে বাক্যটি শুনে ঘাড় ঘুরিয়ে তাকায়। রাত শাওয়ার নিয়ে শুধু ট্রাউজার পরে দাঁড়িয়ে আছে। আলো নজর সরিয়ে ধীর কণ্ঠে বলল, বাই। রাত হাসলো। এগিয়ে এসে কাউন্টারের সাথে হেলান দিয়ে বলল, তুমি এমন কেন? আমি যেমনই হই, তাতে আপনার কি? রাত উদাস কণ্ঠে বলল, তোমার মতো বোকা মেয়ে আর দুটো দেখিনি। আলো কিছু বলল না। রাত ফের বলল, ছাড়ের জন্য কফি বানাচ্ছ? আমার জন্য হবে? অবশ্যই। আলো কফি বানিয়ে আগে রাতকেই দিল। হাজার হোক দেবর বলে কথা। রাত কফিতে চুমুক দিয়ে নাক মুখ কুচকে বলল, তোমার ছাড়ের মতো আমাকেও বেশিক মনে হয়? আলো কিছুক্ষণ ভুরু কুচকে তাকিয়ে থেকে চিনি এগিয়ে দিল। রাত 1 চামচ চিনি নিয়ে বলল, আদার খানের মতো সবাই তিতা না। আলো ভেঙচি কেটে অমলেট বানাতে ব্যস্ত হলো। রাত কফি খেতে খেতে বলল, অমন গুরুগম্ভীর লোকের কাছে কেন আসো? সুযোগ পেয়েছি তো মুক্ত হতে, তাহলে চলে গেলে না কেন? তুমি কি জানো
তুমি এর থেকেও ভালো কাউকে ডিজার্ভ করো। আলো আনমনে হেসে বলল। আপনি ভুল বললেন ভাইয়া। স্যার গুরু গম্ভীর হলেও উনি আমার কাছে আলাদা। আর আমি কখনোই মুক্ত হতে চাইনি। ছোটবেলা থেকে তো মুক্ত পাখিই ছিলাম। এখন না হয় আপনার ভাইয়ার খাঁচায় বন্দি হয়ে থাকলাম। আর উনিই আমার কাছে বেস্ট অপশন, বিকজ আমাকে উনি ছাড়া আর কেউ সামলাতে পারবে না। রাত আরও কিছু বলতে যাবে, কিছু পেছনে কারোর অস্তিত্ব অনুভব করে ঘুরে তাকায়। আধার গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। রাত কফির মুখে লম্বা চমক দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে যেতে ফিসফিসিয়ে বলল। তোমার স্টুডেন্টের হাতে কফি মারাত্মক, আই লাভ ইট। আধার প্রত্যুত্তরে কিছু না বলে আলোর দিকে তাকায়। রাত হেসে চলে যায়। কফি চেয়েছি? আলো কফি নিয়ে এগিয়ে আসতে আধার গম্ভীর কণ্ঠে বলে উঠল। মেয়েটা মাথা তুলে তাকিয়ে ধীর কণ্ঠে বলল। আপনি এ সময়ে তো কফি খেতে পছন্দ করেন। সো হোয়াট? আলো কি বলবে বুঝতে পারল না। কফির মগ নিয়ে সরে আসতে চাইলে খেয়াল করলো লোকটা কফি নিয়েছে। তার আমি না করলে আপনার শান্তি হয় না? আধার কফির মগে চুমুক দিতে দিতে বলল। হুম। আলো বিরক্তিতে চোখ মুখ কুচকে প্লেটে নাস্তা সাজাতে লাগলো। আধার কফি খেতে খেতে মেয়েটার মুখের দিকে তাকায়। রাতের বলা কথাগুলো তার কানে এসেছিল, সাথে মেয়েটার বলা জবাবও। হঠাৎই তার মনের গহীনে একটা প্রশ্ন জাগলো। আচ্ছা, সে কি সত্যি মেয়েটার জন্য বেস্ট অপশন? কিন্তু তার তো সেটা মনে হয় না। আধার আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল। তার কেন জানে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। ওই মাস্টার মশাই কই হারালেন? মেয়েটার ডাকে ভাবনা জগৎ থেকে বেরিয়ে এলো আধার। কখন সামনে এসে দাঁড়িয়েছে খেয়াল করেনি। সে নিজেকে সামলে নিয়ে বলল। বলো। ডাইনিংয়ে বসুন, আমি খাবার নিয়ে যাচ্ছি। হুম, রুমে নিয়ে এসো। বলেই আধার কফি শেষ করে মগ কাউন্টারের উপর রেখে চলে গেল। আর আলো প্লেট নিয়ে পিছু পিছু ছুটল। খাবার নিয়ে আসতে বলে এখন আপনি ল্যাপটপ নিয়ে বসলেন কেন? আলো রুমে এসে দেখে মানুষটা ল্যাপটপ নিয়ে সোফায় বসেছে। এটা দেখে অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, কিন্তু আধার কিছু বলল না। আলো কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে হঠাৎই হেসে উঠে বিড়বিড় করে বলল। এত নাটক না করে বললেই তো হয় আমার হাতে খেতে চান। টেবিলের উপর রাখো, কাজ শেষে খেয়ে নেব। থাক, খাবারগুলোকে আর কষ্ট দিতে হবে না। তারা জলদি যেতে চায় আপনার পেটের ভেতর। একথা বলে আলো হাত ধুয়ে এসে স্যারের পাশে বসলো। পরোটা ছিঁড়ে ডিম নিয়ে মুখের সামনে ধরে পড়ল। আর যদি আপনি আবার কামড় দেন তাহলে আমিও আবার কামড় দিব। তাদের খাবার মুখে নিয়ে বলল। শুক্রিয়া আদায় করো, এখনো তোমার দাঁত ভেঙে দিইনি। দাঁত ভেঙে দিলেও কি নখ আছে তো? আপনার ওই কিউট জায়গায় চিমটি কাটতাম। বলেই খিলখিল করে হেসে উঠল আলো। হাসি মাখা মুখের দিকে তাকিয়ে থেকে একসময় আধার অস্ফুট স্বরে বলে উঠল। যেদিন আমার সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, ওই দিন দেখবো তুমি কোথায় পালাও মিস কালো। পরের দিন সকালে ডাইনিং টেবিলে একা বসে থেকে নাস্তা করছিল আলো। সে আজ একটু দেরিতে ঘুম থেকে উঠেছে, ফলে সবার নাস্তা করা শেষ। এমনকি আধাস্থারও ভার্সিটিতে চলে গিয়েছে। আলো এসব ভেবে জোরে নিঃশ্বাস ছেড়ে মুখের ভেতর পুরো অমলেট নিয়ে চিবোতে লাগলো। ঠিক তখনই রাত কই থেকে উড়ে এসে তার পাশের চেয়ারে ধপাস করে বসলো। আচমকা এমন হওয়ায় আলো চমকে উঠল। চেয়ার নিয়ে পড়তে পড়তে নিজেকে সামলিয়ে নিল। মুখের খাবার শেষ করে রাতের দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলল। আপনার সমস্যা কি? হ্যাঁ, রাত প্লেট নিয়ে দুটো পরোটা একটা অমলেট নিতে নিতে বলল। তুমি? মানে? নাথিং। আলো চোখ মুখ কুচকে আর কিছু না বলে চুপচাপ নিজের খাবার খেতে থাকলো। রাত খাবার শেষ করে এক গ্লাস পানি খেয়ে একটা অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে ফেললো। চেয়ার ছেড়ে উঠে যাওয়ার সময় আলোর ওড়নার আঁচলে হাত মুখ মুছে টুছে গেল। এহেন কাণ্ডে আলোর চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়। ততক্ষণে রাত অর্ধেক সিঁড়িতে পৌঁছে গিয়েছে। এই আপনি আমার ওড়নায় হাত মুখ মুছলেন কেন? আলো পেছন থেকে চিল্লিয়ে উঠল। কত বড় সাহস ছেলেটার! রাত ঘাড় ঘুরিয়ে শান্ত গলায় বলল। জাস্ট হাত মুখ ধুয়ে মুছেছি, পুরো ওড়না তো আর নিয়ে নেইনি। এ কথা বলে আর দাঁড়ায় না, বড় বড় পা ফেলে উপরে চলে যায়। ওদিকে আলো দাঁত কিরমির করে বলল। শালার লুচ্চার ঘরে লুচ্চা। আজ সারাটা দিন আলো শুয়ে বসে থেকে কেটে গেল। ঘুম থেকে উঠে বিকেলের দিকে বাহিরে এলো। ব্যথার ওষুধ খাওয়ার ফলে একটু বেশি ঘুম পাচ্ছে তার। হামি তুলতে তুলতে ড্রয়িং রুমে প্রবেশ করতেই দেখতে পেল শেফালি চাচি বালতিতে পানি নিয়ে আসছে। নিশ্চয় এখন ছাদে গিয়ে সকল গাছে পানি দিবে। আলো চটপট এগিয়ে এসে বলল। আমাকে দিন চাচি, আমি গিয়ে
ফুল গাছে পানি দিব। ওনার রান্নাঘরে যেহেতু কাজ রয়েছে তাই তিনি বালতির সহ মগ দিয়ে দিলেন। আলো মুচকি হেসে এক হাতে আরএফএলের বালতি, অন্য হাতে প্লাস্টিকের মগ নিয়ে আস্তে ধীরে সিঁড়িতে উঠতে শুরু করলো। কিন্তু বিপত্তি ঘটল মাঝখানে সিঁড়িতে এসে। আচমকা পায়ের সাথে ধাক্কা লেগে একটু পানি পড়ে গেল। আলো বিরক্তিতে মুখ দিয়ে অপর্গের শব্দ উচ্চারণ করলো। সে কোনো কাজ ঠিক মতো করতে পারে না। আলোর জানা মতো এ সময় দোতলায় কেউ নেই, আর না তাহমিনা খান এবং সোভান খান উপরে উঠবে। স্যার আসবে সন্ধ্যার দিকে, আর ওই লুচ্চা বেটাও নিশ্চয়ই বাহিরে আছে। তাই সে ভাবলো গাছে পানি দিয়ে এসে সিঁড়ির পানি মুছে দিবে। এটা ভেবে গুনগুন করতে করতে উপরে উঠে গেল। ছাদের দিকে যেতে কারো পায়ের শব্দ পেয়ে আলো ভরকে যায়। তড়াক করে পিছনে ফিরে দেখলো রাত ফোন টিপতে টিপতে সিঁড়ি বেয়ে নিচে নামছে। এটা দেখে আলো আতকে উঠল। তড়িঘড়ি করে এগিয়ে আসতে আসতে বলার চেষ্টা করলো, না 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 ভাইয়া, না, সামনে পানি। আলো নিজের কথা সম্পূর্ণ করতে পারল না, তার আগেই রাত ধপাস। কয়েকটা সিঁড়ি গড়িয়ে এসে নিচে পড়ে বাগরুদ্ধ হয়ে গেল রাত। আহাম্মকের মতো সিঁড়ি বেয়ে ছুটে আসতে থাকা মেয়েটার দিকে তাকিয়ে রইল। সরি সরি ভাইয়া, আমি আসলে বুঝতে পারিনি আপনি বাড়িতে রয়েছেন, না হলে আমি তখনই পানি মুছে দিতাম। আলো সিঁড়ি বেয়ে নামতে নামতে ঘটিয়ে ফেললো আরেক অঘটন। মেয়েটার পায়ে লাগা ছিল। তাড়াহুড়ো করে নামতে গিয়ে তার পা পিছলে গেল, কিন্তু নিচে পড়ল না। তার আগে চট করে সিঁড়ির রেলিং শক্ত করে ধরে নিজেকে পড়া থেকে বাঁচিয়ে নিল। সব ঠিক থাকলেও তার হাতের বাণীসহ বালতি ঠিক নেই। সে পিছলা খাওয়ার সাথে সাথে হাত ফুসকে বালতিটা অদূরে ছিটকে যায়, আর সেটা সুজা নিচে বিয়ে বসে থাকা রাতের মাথার উপরই এসে পড়ে। মুহূর্তে রাতের সর্বাঙ্গ পানিতে ভিজে গেল। চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য ঘটতে দেখে আলো এক হাতে নিজের চোখ মুখ চেপে ধরে মনে মনে দোয়া দরুদ পড়তে থাকলো। আজ দুই গেয়া বেটা। আলো হাতের এক আঙুল ফাঁক করে নিচে তাকায়। রাত এখনো একইভাবে বসে আছে, কোনো নড়াচড়া নেই। এই বেটা দম আটকে আবার মরে টরে গেল নাকি, এটা ভাবতে আলো সাবধানে ছুটে এসে রাতের মাথার ওপর থেকে বালতি তুলে নিল। রাত মুখ থেকে পানি বের করে শান্ত চোখে মেয়েটার ভয়ার্ত চেহারার দিকে তাকায়। সরি ভাইয়া, আমি ইচ্ছে করে কিছু করিনি। আলো শুকনো ঢোক গিলে মিনমিন করে বলল। এর মধ্যে রান্নাঘর থেকে শেফালি চাচি ছুটে এলেন এবং এসে এগুলো দেখে আতকে উঠলেন। এসব যদি তাহমিনা খানের চোখে পড়ে তাহলে আজ মেয়েটার রক্ষে নেই। তাই তিনি জলদি কামড় ও ওয়াইপার নিয়ে এসে পানি মুছতে লাগলেন। রাত লম্বা শ্বাস নিয়ে উঠে দাঁড়িয়ে আশেপাশে তাকিয়ে নিজের ফোনটা খুঁজল। সোফার নিচে পড়ে থাকতে দেখে এগিয়ে এসে ফোনটা নিয়ে দেখলো স্ক্রিন ফেটে গেছে। সেটা দূর থেকে উকি দিয়ে খেয়াল করলো আলো। ভেবেছিল এটা নিয়ে এখন রাত তাকে বকাবকি করবে, কিন্তু তেমনটা কিছুই হলো না। রাত কিছু না বলে চুপচাপ সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। যাওয়ার সময় শুধু শেফালি চাচির উদ্দেশ্যে বলে গেল, নেক্সট টাইম ওর হাতে যেন পানি ভর্তি বালতি না দেওয়া হয়, নয়তো দেখা যাবে ওটাও আমার মাথার উপর এসে পড়েছে। আধার বাড়িতে ফিরে রুমে এসে দেখলো আলো অর্ধেক বেডের নিচে ঢুকে আছে আর অর্ধেক বাহিরে। সে ব্যাগ কোট সোফার উপর রেখে টায়ের নট ঢিলে করতে করতে এগিয়ে এসে মেয়েটার পাশে এক হাঁটুক গেড়ে বসলো। তারপর এক পা চেপে ধরে হ্যাঁচকা টানে বেডের নিচ থেকে মেয়েটাকে বের করে আনলো। আলো পেটে ভর দিয়ে একটু উঁচু হয়েছিল। আচমকা টানে ধপাস করে মুখ থুবড়ে ফোলের উপর পড়লো। এতে সামান্য নাকে ব্যথা পেল। পেছনে না ফিরে উপর হয়ে পড়ে থেকে নাক ডলতে ডলতে বলল, কোন হাতির সুরে আমার পা ধরে টান মারলো? একথা বলে পেছনে তাকিয়ে স্যারের গম্ভীর মুখ দেখে হাসার চেষ্টা করলো আলো। উঠে ভদ্র মেয়ের মতো বসলো। আধারে এক পলক লাল হয়ে যাওয়া সরু নাকের ডগার দিকে তাকিয়ে নজর সরিয়ে নিয়ে জিজ্ঞেস করলো, বেডের নিচে কোন প্রেমিককে খুঁজছিলে? প্রেমিক না স্যার, কানের ঝুমকো বেডের নিচে চলে গিয়েছে, তাই ওইটাই বের করার চেষ্টা করছিলাম। পেলে? না, খুঁজে পাচ্ছি না। আপনি তো আমাকে ভালো করে খুঁজতেই দিলেন না। ওয়েট, আরেকবার খুঁজে দেখি। একথা বলে আলো হামাগুড়ি দিয়ে এগিয়ে আবার বেডের তলে ঢুকতে যাবে। তখনই আধার পেছন থেকে তার জামার গলা চেপে ধরে টেনে সোজা দাঁড় করিয়ে দিল। আলো ঘাড় কাত করে নিচের ভিসকস কাপড়ের টুপিসের গলার দিকে তাকায়, যেটা টেনে ধরার ফলে লম্বা অর্ধেক হয়ে গেছে। আধার জামার গলা ছেড়ে দিতেই মেয়েটার কাঁধের নিচে এসে পড়ল। ফলস্বরূপ ফর্সা কাঁধ ইনারে কিছু অংশ উন্মুক্ত হলো। অপ্রত্যাশিত এক দৃশ্যে আধার থতমত খেয়ে গেল। সে বুঝতে পারেনি এমন কিছু ঘটে যাবে। আলো আহাম্মকের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। এতক্ষণ যা হয়েছে সবটাই তার মাথার উপর দিয়ে গেল। লম্বা একটা শ্বাস নিয়ে জামার গলা ধরে আলমারি খুলে নতুন জামা বের করতে করতে বলল, আপনার জন্য চুলের বেনুনি ধরাটাই বেটার, নয়তো আমার আর কোনো ড্রেসের গলা আস্ত থাকবে না। একথা বলে ওয়াশরুমে চলে গেল। আধার তপ্ত শ্বাস ফেলে গলার টাই ও শার্টের কয়েকটা বোতাম খুলে দুহাত প্যান্টের পকেটে গুজে চোখ বুজে নিল। মুহূর্তেই চোখের পাতায় কিছু সুন্দর দৃশ্যগুলো ভেসে উঠল।
আপনার দাঁড়িয়ে থেকে ঘুমানোর কোনো রোগ আছে? আলোর কথা শুনে আধার ঘাড় কাত করে সোজা মেয়েটার মেধির পেটের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। তারপর বিড়বিড় করে বলল, রোগ থাকলেও বা কি তোমার? তেমন কিছু না। ডক্টরের ডক্টরের কাছে নিয়ে গিয়ে আপনাকে গরুর ইঞ্জেকশন দেওয়াতাম, তখন সব ঘুম এমনিতেই ছুটে যেত। আলো মুখ ভেঙচি কেটে কথাগুলো বলে বাহিরে যাওয়ার সময় অনুভব করলো তার বাম হাতের কবজি চেপে ধরেছে লোকটা। সে পেছনে ফিরে বিরক্তিতে বলল, এখন আবার কি সমস্যা আপনার? আমার সামনে তুমি উন্মুক্ত হয়ে থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু রুমের বাইরে কখনো ওড়না ছেড়ে যাওয়ার দুঃসাহস দেখাবে না মিস কালো, নয়তো এর পানিশমেন্ট সহ্য করতে পারবে না। স্যারের এখনো কথা শুনে আলো চট করে নিজের দিকে তাকালো। আরে সে তো এত কিছুর মধ্যে ভুলেই গেছিল ওড়না পরতে। যখন বুঝতে পারলো তখন তড়িঘড়ি করে ছুটে এসে আলমারি খুলে ওড়না বের করে গায়ে জড়িয়ে নিল। আধার আর কিছু না বলে চুপচাপ নিজের পোশাক নিয়ে ওয়াশরুমে চলে গেল। আলো করিডোরে হাঁটছিল আর ফোনে ছোট বোনের সাথে কথা বলছিল। তখন ছায়া একটা নিউজ দিল। সেটা শুনে আলো ভীষণ খুশি হলো। সে চটপট করে উঠল। এই নিউজটা আমি এক্ষুনি স্যারকে দিয়ে আসছি, তুই ফোন রাখ। বলে নিজেই খট করে লাইন কেটে দিয়ে পায়ের ব্যথা ভুলে দৌড়ে গেল। আদার ফোনে কথা বলতে বলতে এদিকটাই আসছিল। দৃষ্টি নিচে ফ্লোরের দিকে ছিল। ঠিক তখনই আচমকা ধাক্কায় ব্যালেন্স হারিয়ে ঠাস করে চিটপটাং, আর তার উপর থপ করে বেচারি আলো পড়ল। আমার কোমর না ভাঙা পর্যন্ত তুমি শান্তি পাবে না, তাই তো? আলো জোরে জোরে শ্বাস নিতে নিতে মাথা উঁচু করলো। হঠাৎ করে সামনে থেকে স্যারকে আসতে দেখে পায়ে ব্রেক করতে পারেনি। তাহলে তার কি দোষ? ভাঙা বাঁশের মতো এখন আমার উপরেই পড়ে থাকবে? আলো ওড়না নিয়ে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। আধা চোখ মুখ কুচকে ফোন নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আমার থেকে গুনে গুনে 10 হাত দূরে থাকবে, নয়তো ছাদ থেকে বাগানে আছাড় মারবো। আলো এগিয়ে আসতে চাইলে আধার আঙুল দিয়ে ইশারা করে বলল। দূরে থাকো। আলো আর এগিয়ে এলো না, বরং এক পা করে পিছিয়ে গেল। তারপর অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করে ধীর কণ্ঠে বলল, আসলে আমি আপনার কাছেই যাচ্ছিলাম। আধার ভুরু কুচকে জিজ্ঞেস করলো, কেন? ছায়া আর মায়া খরগোশ নিয়েছে। তো আলো কিছু বলতে চেয়েও বলল না, কথা ঘুরিয়ে বলল। কিছু না। আলো আর দাঁড়ালো না, চুপচাপ স্যারের পাশ কাটিয়ে চলে গেল। রাতের বেলা সবাই একসাথে খেতে বসেছে ডাইনিংয়ে। অদ্ভুত ব্যাপার হলো, আবারও আলোর পাশে রাত এসে বসেছে। কারণ আধার সামনে বসেছিল আর মেয়েটা তার সামনে একা বসেছিল, তাই সে এসে মেয়েটার পাশে চেয়ারে বসে। এটা দেখে আধার এক মুহূর্তের জন্য খাবার খাওয়া থামিয়ে তাকিয়েছিল। তারপর কিছু না বলে খাবার খাওয়াতে মনোযোগ দেয়। আলো চুপচাপ খাচ্ছিল। তখন খেয়াল করলো রাত সবজি নিতে চাচ্ছে। ওটা তার দিকেই কিছুটা দূরে ছিল, তাই সে নিজেই সবজির পাত্রটা নিয়ে রাতের প্লেটে সার্ভ করে দিল। রাত হেসে ফিসফিসিয়ে বলল, থ্যাঙ্কস বোম্বাই মরিচ। নামটা শুনে আলো চোখ রাঙিয়ে ধীর কণ্ঠে বলল, আপনাকে কিন্তু আমি সত্যি সত্যি বোম্বাই মরিচ খাওয়াবো। নো প্রবলেম বেশ। আলো নাকমুখ কুচকে বলল, তোমার হাতে কিছু খেতে পারবো। ভাবি হই আপনার? ভাবি? আই ডোন্ট কেয়ার। আপনার শরীরে দেখছি বিদেশের হাওয়া লেগেছে। তুমি ঠিক ধরেছো, বাট সেটা আজ বিকেলে ধুয়ে দিয়েছো তুমি। কথায় আছে যেটা হয় ভালোর জন্যই হয়। বিকেলের কথা মনে হতেই আলো মিটমিট করে হাসতে হাসতে বলল, তাহলে তোমাকে আমি পুকুরে ফেলে দিয়ে তারপর বলবো যেটা হয় ভালোর জন্যই হয়। রাত ঠোঁট কামড়ে হেসে আলোর দিকে ঝুঁকে এসে ফিসফিসিয়ে পড়ল। আলো নিঃশব্দে হাসলো। সে গল্পের মাঝে এতটাই ডুবে আছে যে খেয়ালই করলো না একজন খাওয়া থামিয়ে দিয়ে চল শক্ত করে রক্তিম চোখে তাকিয়ে আছে তার হাসি মাখা মুখের দিকে। আলো ফ্রেশ হয়ে এসে বিছানায় শুতে চেয়েও শুলো না। শূন্য চোখে বালিশে মুখ গুজে অবুর হয়ে শুয়ে থাকা মানুষটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তারপর বালিশ নিয়ে ফ্লোরের মাঝে শুয়ে পড়ল, কারণ লোকটা তাকে 10 হাত দূরে থাকতে বলেছে। কাছে গেলে যদি বকা দেয়, আর সোফাতে শুয়েও লাভ নেই, ঘুমের ঘরে উল্টোই মেঝেতেই পড়ে থাকবে। তাই প্রথম থেকে থাকাটাই ভালো। প্রায় অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও মেয়েটার অস্তিত্ব অনুভব করতে না পেরে আধার কপাল কুচকে পাশে তাকায়। মেয়েটাকে দেখতে না পেয়ে আরও কপাল কুচকে যায়। এত রাতে আবার মেয়েটা কোথায় গেল আশ্চর্য। আধার উঠে বসে আশেপাশে তাকাতেই তার দৃষ্টি মেঝেতে পড়ল। ড্রিম লাইটের আবছা আলোয় দেখা যাচ্ছে খালি মেঝেতে গুটিসুটি হয়ে শুয়ে আছে মেয়েটা। এটা দেখে আধারে কেন জানি খুব রাগ হলো। সে ঝড়ের বেগে এসে মেয়েটাকে পাজো কোলে তুলে বিছানার মাঝে ছুঁড়ে মারল। হঠাৎ এমন হওয়ায় আলোর ঘুম ভেঙে গেল। এক হাতে কোমর চেপে ধরে ব্যথায় গঙে উঠল। আধো আধো চোখ মেলে সামনের রাগান্বিত চেহারায় দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকায়। আমার ঘুমের সাথে আপনার কোন জন্মের শত্রুতা বলুন তো? আধা জবাব না দিয়ে প্রশ্ন ছুড়ল। মেঝেতে শুয়েছিলে কেন? আলো উঠে বসে খেকিয়ে উঠল।
তো কি আপনার মাথার উপরে শোবো? নিজেই মানা করবে 10 হাত দূরে থাকতে, আবার দূরে থাকলে নিজে কৈফিয়ত চাইবে। তুমি আমার সব কথা শোনো বা মানো? না। তাহলে হঠাৎ আজ এই কথাটা কেন মানলে? আলো মুখ ঘুরিয়ে নিয়ে বলল। আলো কিছু না বলে চুপ করে থাকলো। আধার তাচ্ছিল্যের সুরে বলল, বুঝলেন মিস কালো, আমি আর 5টা মানুষের মতো স্বাভাবিক নই, বলতে পারেন অনুভূতিহীন একজন। আমার মনে দয়া মায়া বলে কিচ্ছুই নেই। অন্যজনের মতো আপনার সাথে হেসে হেসে কথা বলতে পারি না, আর না আপনাকে হাসাতে পারি। এই আমিটা শুধু আপনার সাথে ঝগড়া, তেরামি, অপমান আর বকাবকিই পারি। মাঝে মধ্যে হার্টও করি। এই অদ্ভুত আমিটার থেকে যদি কখনো মুক্তি পেতে ইচ্ছে করে, তাহলে নির্দ্বিধায় এসে বলবেন, কারণ আপনি আমার থেকে ভালো কাউকে ডিজার্ভ করেন। আলো এতক্ষণ মুখ গুজে সবটা সহ্য করে নিলেও শেষের কথাগুলো ঠিক সহ্য করতে পারল না। ছুটে এসে দুহাতে মানুষটার গলা শক্ত করে জড়িয়ে ধরে ঝাঁঝালো কণ্ঠে বলল, চুপ, একদম চুপ। অনেক বলেছেন আপনি। কে বলেছে আপনি স্বাভাবিক নন? আপনি একদম স্বাভাবিক, আর আপনারও অনুভূতি রয়েছে। আপনি যদি সত্যি অনুভূতিহীন হতেন তাহলে আমাকে ওই দিন আহত অবস্থায় জঙ্গলে পড়ে থাকতে দেখে আপনার চোখ দুটো ছলছল করতো না। মানলাম আপনি আমার সাথে হেসে হেসে কথা বললেন না, তাতে কি হয়েছে? ওই যে মাঝে মধ্যে ঠোঁট কামড়ে হাসেন, ওইটাই এনাফ। আর আপনার সাথে কথা বললে শুধু হাসি কেন, এই আমিটার পুরো মনটাই ভালো হয়ে যায়। বিশেষ করে আপনার পেছনে লাগতে আমার খুব ভালো লাগে। আপনার সাথে ঝগড়া তেরামি করতেও ভীষণ ভালো লাগে। এই আপনিটা অদ্ভুত বলেই আমার এত ভালো লাগে। আপনার কাছে কেন রয়েছি জানেন? শুধুমাত্র এই কারণগুলোর জন্যই। এই আপনি ছাড়া আর আমার ঝগড়াঝাটি করার সঙ্গী কেউ নেই, আর আপনার মতো কেউ আমার এত পাগলামি অত্যাচার সহ্য করবে না। আপনি আমাকে কখনোই শারীরিকভাবে হার্ট করেননি, বরং সবসময় যত্ন করেছেন, আগলে রেখেছেন, আমি যেন আঘাত না পাই সেটারও খেয়াল রাখেন। তাহলে আপনি কিসের ভিত্তিতে বললেন আপনি আমাকে হার্ট করেন? মানুষ নিজেকে ভালো প্রমাণ করে, অথচ আপনি নিজেকে খারাপ প্রমাণ করছেন। আমার যদি মুক্তি চাওয়ারই হতো তাহলে ওই দিনই ডিভোর্স দিয়ে দিতাম, আর এখানে এসে আপনার এক কথায় থাকতে রাজি হতাম না। আমি আপনার থেকে ভালো কাউকে চাই না স্যার, একটুও চাই না। আমার তো এই খারাপ আপনিটাকেই শুধু চাই। দিন শেষে শুধু এই আধ পাগল আমিটাকে নিজের জীবনে একটু ঠাঁই দিয়েন, তাহলেই হবে। এছাড়া আমার কিছুই চাওয়ার নেই। কথাগুলো বলতে বলতে ঘুমিয়ে গেল আলো। একই সাথে দুহাতের বাঁধন ঢিলে হয়ে শরীরটা ভেঙে পড়তে আধার নিজের বুকের মাঝে শক্ত করে আগলে নিল ছোট্ট শরীরটাকে। একটু পর সাবধানে বিছানায় শুয়ে দিয়ে শরীরে কমফোর্টার টেনে দিল। ঘুমান্ত মেয়েটার পাশে বসে এক দৃষ্টিতে তাকিয়ে রইল মাসুম চেহারার দিকে। মেয়েটার দু চোখের কোণায় অশ্রু চিকচিক করছে। আধার হাত বাড়িয়ে আলতো করে মুছে দিল। তারপর কিছুক্ষণ মেয়েটাকে দেখে উঠে বারান্দায় চলে গেল। আকাশে থাকা চাঁদের দিকে তাকিয়ে শব্দ করে দীর্ঘশ্বাস ছেড়ে চোখ দুটো বুজে নিল। সকালে ঘুম ভাঙতে আলো সর্বপ্রথম নিজেকে আবিষ্কার করল স্বামীর নগ্ন বুকের মাঝে। সে কিছুক্ষণ চুপ করে থেকে মাথা উঁচিয়ে ঘুমিয়ে থাকা মানুষটার দিকে তাকায়। আলো অনেকটা সময় ধরে তাকিয়ে থেকে মাথা এগিয়ে নিয়ে এসে ঠোঁটের মাঝে ঠোঁট চেপে ধরতেই আধার তড়াক করে চোখ মেলে তাকায়। আলো ঠোঁট সরিয়ে শব্দ করে হেসে উঠে বলল, ঘুমানোর ভালোই ভং ধরতে পারেন দেখছি। আধার দাঁতে দাঁত চেপে মেয়েটাকে পাশে ঠাস করে ফেলে দিয়ে উঠে গেল। ওয়াশরুমের দিকে যেতে যেতে দাঁত কিরমির করে বলে উঠল, আবার যদি ওই অসভ্য ঠোঁট জোড়া আমাকে ছুঁয়েছে, তাহলে আই প্রমিস মিসেস, আপনার ঠোঁট কেটে নিব একদম। তারপর আমিও আপনার ওই কিউট বলেই খিলখিল করে হেসে উঠল আলো। আধার আগে গজগজ করতে করতে আবার ফিরে এসে মেয়েটাকে পাজা কোলে তুলে নিয়ে ওয়াশরুমের ভেতর গেল। আলো কিছু বুঝে ওঠার আগে তাকে পানি ভর্তি বাথটাবের ভেতর ফেলে দিল। মেয়েটা হকচকে লাফিয়ে উঠতে চাইলে তার মাথায় হাত রেখে কয়েকবার পানিতে চুবানি দিয়ে ছেড়ে দেয় আধার। আলো পানি টানি খেয়ে খুক খুক করে কেসে উঠে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। সামনে শটান হয়ে দাঁড়িয়ে থাকা নিষ্ঠুর মানুষের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, আপনাকে আমি জেলে দিব। কত বড় সাহস, পানিতে চুবিয়ে মারতে চেয়েছেন আমাকে? আধার আবারও হাত বাড়িয়ে মেয়েটার মাথায় হাত রাখতেই সে কান্নারন্ত কণ্ঠে বলল, হ্যাঁ, আর বলবো না, চুমু খাবো না, আপনার দুধ চুবো না, কামড় দিব না, আপনাকে জেলেও ভরবো না, তবু আমাকে আর পানিতে চুবানি দিয়েন না। আধারে খুব হাসি পেল, তবে সেটা চেহারায় প্রকাশ করল না। হাত সরিয়ে নিয়ে শুধু বলল, কথাগুলো যেন মনে থাকে, নয়তো এবার এখানে নয়, সোজা তোমার পানিতে চুবানি দেব। ড্রয়িং রুমে বসে থেকে আলো হাঁচি ফেলছে আর টিস্যু দিয়ে নাক মুছছে। সাত সকালে ঠান্ডা পানিতে চোবানি খেয়ে সর্দি লেগেছে।
মনে মনে স্যারের 14 গোষ্ঠী ধুয়ে দিয়েছে। তার ক্ষমতা থাকলে ওই লোকটাকে মাথায় তুলে সমুদ্রের পানিতে ছুঁড়ে মারত, তখন বুঝতে পারত আসল মজা। এটা খাও। আধার 1 কাপ কড়া করে মশলাদার চা বানিয়ে এনে আলোর সাথে ধরে বসলো। আলো হাঁচি ফেলে নাক মুছতে মুছতে বিড়বিড় করে বলল, কেন খাবো? ওতে কিছু মিশিয়ে দেননি? এটার কি গ্যারান্টি? বেশি কিছু না, জাস্ট একটু ইঁদুর মারা বিষ মিশিয়েছি। সোভান খান তাদের দিকেই আসছিলেন। সে সময় নাতির অমন কথা শুনে বললেন, মেয়েটাকে জ্বালাচ্ছ কেন দাদু ভাই? দাদাজানকে দেখে আলো নাক টেনে বলল, তোমার পচা নাতি আজ আমাকে পানিতে চুবানি দিয়েছে দাদাজান, তাও 3 বার। আলো হাঁচি ফেলল। সোভান খান নাতির দিকে তাকিয়ে অবাক কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি আমার নাতবউকে চুবানি দিয়েছো কেন? আধার সামনে থাকা ছোট ছোট কাচের টি টেবিলের উপর কাপ রেখে চলে যেতে যেতে বলল। তোমার আদরের নাতবউ কাজই করেছে এমন। আলো চায়ের কাপ নিয়ে চুমুক দিয়ে দাদাজানের উদ্দেশ্য বলল, দেখবে কোনো একদিন ওনার মাথাটা ফাটিয়ে দিয়ে জেলে বসে আছি। সোভান খান সোফায় বসে নিজের কপাল চেপে ধরলেন। এই দুইটা টম অ্যান্ড জেরিকে নিয়ে যে তিনি কি করবেন কেউ জানে। আলো রুমে এসে তার আর বাহিরে যায়নি। বিছানায় চুপচাপ বসে থেকে 2 নাকের ভেতর টিস্যু গুজে রেখেছে আর মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে। একটু পর স্যারকে আসতে দেখে টিস্যু বের করে নিয়ে ঠিকঠাক হয়ে বসলো। আধার মেয়েটার জন্য নাস্তা নিয়ে এসেছে। পাশে বসে কাঁটা চামচ দিয়ে গরম গরম নুডলস তুলে মেয়েটার মুখের সামনে ধরল। তখন আলো ঝাঁঝালো কণ্ঠে বলল, নিজে অসুস্থ বানিয়ে এখন সেবা করতে লজ্জা করছে না আপনার? কয়েকটা চুবানি খেয়ে যে অসুখ বাঁধিয়ে বসবে সেটা কে জানতো? আলো মুখ সরিয়ে নিয়ে নাক মুছে বলল, আপনার সাথে কথা বলবো না আমি। ঠিক আছে, বলতে হবে না, শুধু নাস্তাটা করে ওষুধ খেয়ে নাও, তাহলেই হবে। আলো কিছু না বলে চুপচাপ খেতে লাগলো। খেতে খেতে একসময় দাঁত লেগে গালের ভেতরের মাংস আচমকা কামড় লাগলো। আলো গাল ধরে আর্তনাদ করে উঠতে আধার 1 হাতে মেয়েটার 2 গাল আলতো করে ধরে বলল,